সাল 1898 এক বিখ্যাত লেখক মর্গান রবার্টসন একটি বই লিখেছিলেন। এই বইতে একটি জাহাজের কথা তিনি বলেছিলেন, যা বিলাসবহুল এবং অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে তৈরি ছিল। রবার্টসন তার এই বইতে জাহাজটির নাম দিয়েছিলেন দ্য আনসিঙ্কেবল শিপ, এমন জাহাজ যা কখনো ডুববে না। কিন্তু এক রাতে সমুদ্রে থাকা একটি বরফের সাথে ধাক্কা লেগে এটি ডুবতে শুরু করে এবং জাহাজে পরিমাণ মতো লাইফবোট না থাকায় জাহাজের বেশিরভাগ যাত্রী সমুদ্রে ডুবে মারা যান। এই বই লেখার 14 বছর পরে ঠিক এমনই একটি জাহাজ নির্মাণ হয় যাকে আনসিঙ্কেবল বলা হতো, আর জাহাজটির সাথে সেটাই হয়েছিল যা মর্গান রবার্টসন তার বইতে লিখেছিলেন। যদিও এটি একটি কাকতালীয় ঘটনা ছিল, কিন্তু সেই রাতে টাইটানিকের সাথে কি এমন হয়েছিল যে কখনো ডুববে না বলে পরিচিত সেই জাহাজ মাত্র 2 ঘন্টার মধ্যে সমুদ্রের গভীরে হারিয়ে যায়। এই রহস্য জানার জন্য আমাদের ইতিহাসের পাতা উল্টাতে হবে। এই ঘটনাটা বিংশ শতাব্দীর শুরুতে হয়, যখন জার্মানি এবং ব্রিটেনের মধ্যে প্রযুক্তি লড়াই হচ্ছিল। তখন জাহাজ বানানোর কোম্পানি হোয়াইট স্টার লাইন একটি জাহাজের পরিকল্পনা করেন, যা আকৃতিতে এবং বিশালতায় তৎকালীন যে কোনো জাহাজকে হার মানিয়ে দেবে। এই প্রজেক্টটির নাম দেওয়া হয় টাইটানিক। টাইটানিকের নির্মাণ কাজ শুরু হয় 31 মার্চ 1909। বলা হয় এই জাহাজটি তৈরি করতে 3000 শ্রমিক 26 মাস ধরে দিন রাত পরিশ্রম করেন এবং ভেতরে সাজসজ্জা করতে আরও 3 বছর সময় লেগে যায়। আর যখন এটি তৈরি হয় তখন এটির সামনে যে কোনো আলিশান বস্তুই ফ্যাকাশে লাগছিল। এই জাহাজ প্রায় 3টি ফুটবল মাঠের সমান বড় ছিল। 269 মিটার লম্বা এবং 53 মিটার উঁচু এই জাহাজ প্রায় 44 কিলোমিটার প্রতি ঘন্টায় সমুদ্রের বুক চিরে এগিয়ে যাওয়ার ক্ষমতা রাখত। বলা হয় যখন এটি তৈরি হয়েছিল তখন এটিকে দেখতে প্রায় 1 লাখ মানুষ ভিড় করেছিলেন। টাইটানিকের নির্মাণ ওই সময় সব থেকে বড় বড় ইঞ্জিনিয়াররা করেছিলেন। এই জাহাজটাকে 16টি চেম্বারে ভাগ করা হয়েছিল, যা সম্পূর্ণভাবে ওয়াটার টাইট ছিল। এই চেম্বারগুলোকে এইভাবে ডিজাইন করা হয়েছিল, যদি জাহাজে কোনো ছিদ্র হয় তাহলে এক চেম্বার থেকে অন্য চেম্বারে জল যেতে পারবে না। তবুও যদি এই জাহাজের 4টে চেম্বার জলে ভরে যায় তাহলে এই বিশাল জাহাজ জলে ডুবত না। এই প্রযুক্তির জন্যই টাইটানিককে আনসিঙ্কেবল বলা হতো। শেষ পর্যন্ত 10 এপ্রিল 1912 টাইটানিক তার প্রথম এবং শেষ যাত্রা শুরু করে। তবে তখনকার দিনে খনিতে কাজ করা শ্রমিকরা ধর্মঘটে ছিল, আর টাইটানিকে একদিনে প্রায় 800 টন কয়লার দরকার হতো। ফলে টাইটানিকের পর্যাপ্ত কয়লা রাখার জন্য হোয়াইট স্টার লাইন তাদের অন্য 2টি জাহাজের যাত্রা ক্যান্সেল করে দেয় এবং পর্যাপ্ত কয়লা এবং যাত্রীদের টাইটানিকে শিফট করে দেন। তখনকার দিনে টাইটানিকে ফার্স্ট ক্লাস যাত্রীদের টিকিট ভাড়া ছিল 2,70,000, যার বর্তমান মূল্য প্রায় 50 লক্ষ টাকা। টাইটানিক ছাড়ার কিছু মুহূর্ত আগেই হোয়াইট স্টার লাইন জাহাজের এক অফিসার ডেভিড ব্লেয়ারকে অন্য আরেকটি জাহাজে শিফট করে দেন। সেই সময় ডেভিড ব্লেয়ারের কাছে টাইটানিকের সেই রুমের চাবি ছিল যেখানে বাইনোকুলার অর্থাৎ দূরবীন রাখা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ডেভিড সেই চাবি টাইটানিকের ক্রিউদের দিতে ভুলে যান। ফাইনালি 10 এপ্রিল ইংল্যান্ডের সাউথহ্যাম্পটন থেকে নিউ ইয়র্কের দিকে যাত্রা শুরু করে টাইটানিক। সাউথহ্যাম্পটন থেকে ছাড়ার 4 ঘন্টা পর টাইটানিক ফ্রান্সের চোরবোকে পৌঁছায় এবং এখান থেকে 274 জন যাত্রীকে নিয়ে 11 এপ্রিল সকাল 11:30টায় আয়ারল্যান্ডের কুইন্সটাউনে পৌঁছায় এবং সেখান থেকে 123 জন যাত্রীকে নিয়ে নিউ ইয়র্কের দিকে রওনা হয়। এই সময় টাইটানিকে সব মিলিয়ে প্রায় 2224 জন যাত্রী ছিলেন। 14 এপ্রিল সকাল পর্যন্ত সবকিছু ঠিকঠাকভাবে চলছিল, কিন্তু সকাল 9টায় টাইটানিকের রেডিও অপারেটরের কাছে আরএমএস কোহনি জাহাজ থেকে একটি বড় বরফখণ্ডের সতর্কবার্তা আসে। অন্য আরেকটি জাহাজ আরএমএস বল্টিকের থেকেও মেসেজ আসে তারা এই মুহূর্তে একটি বড় বরফ টুকরের মধ্যে থেকে যাত্রা করছে, তাই এই জায়গায় আসার সময় সতর্ক থাকবেন। জাহাজের ক্যাপ্টেন এডওয়ার্ড জন স্মিথ যখন এই সতর্কবার্তা জানতে পারেন তখন তিনি এই কথা হোয়াইট স্টার লাইনের চেয়ারম্যান জেব ব্রুসকে এই ব্যাপারে জানান, যিনি টাইটানিকের প্রথম যাত্রায় জাহাজেই উপস্থিত ছিলেন। কিন্তু জেব ব্রুস জাহাজের গতি কম করতে বারণ করেন, কারণ আগে থেকেই কিছু কারণে জাহাজ নির্ধারিত সময়ের থেকে দেরিতে চলছিল। শেষ পর্যন্ত ক্যাপ্টেন জাহাজকে দক্ষিণ দিক থেকে নিয়ে যাওয়ার আদেশ দেন, কিন্তু দক্ষিণ দিকে তাদের জন্য এর থেকে বড় বিপদ অপেক্ষা করছিল। মোটামুটি রাত 8:45 আরেকটি জার্মান জাহাজ টাইটানিককে মেসেজ পাঠায় যে তারা এই মুহূর্তে যেখানে আছে সেখানে 2টি বড় বড় বরফখণ্ড আছে, কিন্তু এই মেসেজ টাইটানিকে কখনো পৌঁছাতেই পারেনি। হয়তো সেই মুহূর্তে টাইটানিকের রেডিও অপারেটর ইনস্ট্রুমেন্টের মেরামতির কাজ করছিল। এরপর আবার 2বার রেডিও দ্বারা সতর্ক করা হয়েছিল টাইটানিকের রেডিও অপারেটরকে। টাইটানিকের রেডিও অপারেটর এটিকে নিছক সতর্কবার্তা ভেবে উড়িয়ে দেন, কারণ সেই মুহূর্তে রেডিও অপারেটর প্যাসেঞ্জারদের জন্য পার্সোনাল মেসেজগুলোকে ট্রান্সমিট করছিলেন। টাইটানিক এখনও তার সর্বোচ্চ গতিতে চলছিল, কিন্তু বারবার সতর্কবার্তা পাওয়ার পর ক্যাপ্টেন ফ্রেডরিক ফিল্ড এবং রোনাল্ড লিকে
জাহাজের সামনে থেকে জাহাজকে পর্যবেক্ষণ করার জন্য পাঠান, যাতে তারা কোনো বিপদ দেখলেই সাথে সাথে ক্যাপ্টেনকে জানাতে পারে। সেই রাতে সমুদ্রের আবহাওয়া বেশ শান্ত ছিল এবং আকাশে চাঁদ ছিল না, শুধু তারার আলো ছিল। হঠাৎই তারা সামনে থেকে কিছু কালো অন্ধকার জায়গা দেখতে পায়, যা সামনে থেকে আসা তারার আলোকে আটকে দিচ্ছিল। এটা দেখেই ফ্রেডরিক বুঝে গেছিল যে এটা বিশাল বড় একটা বরফখণ্ড। সে তাড়াতাড়ি 3 বার বেল বাজিয়ে সতর্ক করে দেন এবং ক্যাপ্টেনকে খবরটি জানান। কিন্তু দুঃখের বিষয় হলো, এই বরফখণ্ডটি তারা জাহাজের সাথে ধাক্কা লাগার মাত্র 37 সেকেন্ড আগে দেখতে পায়, যেখানে টাইটানিকের স্টিম চালিত ইঞ্জিনের উল্টো দিকে গতি করার জন্য কমপক্ষে 30 সেকেন্ড সময় লাগে। ক্যাপ্টেন জাহাজটিকে বরফখণ্ড থেকে দূরে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালান, কিন্তু 42 সেকেন্ড পর টাইটানিক বরফখণ্ডটিকে সাইড থেকে ধাক্কা দিয়ে এগিয়ে যায়। সবাই ভেবেছিল যে আর কোনো চিন্তার কারণ নেই, কিন্তু যখন টাইটানিক বরফখণ্ডটির পাশ থেকে যাচ্ছিল, তখন এটি জাহাজের ডান দিকের নিচের অংশে থাকা প্লেটগুলোকে যথেষ্ট ক্ষতিগ্রস্ত করে দেয়। এই ধাক্কা এতটাই জোরে হয়েছিল যে টাইটানিকের ডান দিকে প্রায় 300 ফিট প্লেট বেঁকে যায় এবং যেখানে দুটো প্লেটের সংযোগ থাকে সেই জায়গায় চির ধরে যায় এবং সেখান থেকে হু হু করে সমুদ্রে জল ঢুকে পড়ে টাইটানিকের চেম্বারে। এই ধাক্কার ফলে টাইটানিকের 16টির মধ্যে 5টির ওয়াটার চেম্বার খুলে যায় এবং তাতে খুব তাড়াতাড়ি জল ঢুকতে শুরু করে। ধাক্কা লাগার 45 মিনিটের মধ্যে জাহাজে প্রায় 13,000 টন জল ঢুকে পড়ে, যেখানে জাহাজে থাকা জল বের করার পাম্পের ক্ষমতা ছিল মাত্র 1 ঘন্টায় 1700 টন। তখন টাইটানিকের নির্মাণকারী এক ইঞ্জিনিয়ার থমাস অ্যান্ড্রেস ক্যাপ্টেনকে জানান যে জাহাজের প্রথম 5টি চেম্বার জলে ভরে গেছে এবং তার অনুমান অনুযায়ী এই জাহাজটি মাত্র 2 ঘন্টা জলে ভেসে থাকবে। ফলে তাড়াহুড়ো করে সমস্ত লাইফবোট বের করে ফেলা হয়। কিন্তু সেই সময় টাইটানিকে মাত্র 20টি লাইফবোট ছিল, যা প্রায় 1178 জন যাত্রীকে বহন করার জন্য পর্যাপ্ত ছিল। কিন্তু এখানে প্রবলেম হলো, 14 তারিখ সকালেই ক্যাপ্টেন একটি এমার্জেন্সি লাইফবোট ড্রিল ক্যান্সেল করে দেন, যার ফলে ওখানে কেউ জানতোই না এমার্জেন্সিতে লাইফবোটগুলোতে সব থেকে বেশি কতজন যাত্রী নিয়ে যাওয়া সম্ভব। 15 এপ্রিল রাত 12:25 প্রথম লাইফবোট ছাড়া হয়, যাতে মাত্র 28 জন যাত্রী ছিলেন, যেখানে একটি লাইফবোটে ক্যাপাসিটি ছিল 65 জন যাত্রী। এরপর দ্বিতীয় লাইফবোট ছাড়া হয়, সেটাতেও 28 জন যাত্রী ছিলেন। এই ধরনের ম্যানেজমেন্টের অভাবে সব মিলিয়ে লাইফবোটে মাত্র 706 জন যাত্রী উঠতে পেরেছিলেন। আর এদিকে টাইটানিকের জল ক্রমশ ঢুকতেই থাকে। 15 এপ্রিল রাত 1:30টার সময় টাইটানিকের সামনের ভাগটি জলের ভিতরে প্রায় 10 ডিগ্রি ডুবে যায়, আর পেছনের ভাগটি উপরের দিকে উঠতে থাকে। রাত 2:15 টাইটানিকের আগের অংশটি সম্পূর্ণভাবে জলে ডুবে যায়, যেখানে টাইটানিকের পেছনের ভাগটি কয়েক ফুট উপরে উঠে যায়। ক্রমশ চাপে এবং ওজনে 2:20 মাঝখান থেকে ভেঙে যায় টাইটানিক। মাত্র 2 ঘন্টা 40 মিনিটে এই আনসিঙ্কেবল জাহাজ এমনভাবে ডুবে যায় যে 73 বছর পর্যন্ত এর কোনো খোঁজই পাওয়া যায়নি। আজও টাইটানিকের এই দুটি ভাগ সমুদ্রের প্রায় 13,000 ফিট গভীরে রয়েছে, 600 ফিট দূরত্বে পড়ে আছে। আর টাইটানিকের সমস্ত ধ্বংসাবশেষ 15 মাইল জায়গা জুড়ে ছড়িয়ে আছে। এই ভয়ানক দুর্ঘটনায় প্রায় 1500 জন যাত্রী মারা যান, কিন্তু সবার মৃত্যু জলে ডুবে হয়নি। এদের বেশিরভাগই মারা যান ঠান্ডায়, কারণ সমুদ্রে যে জায়গায় টাইটানিক ডুবে যায় সেখানে তাপমাত্রা ছিল -2 ডিগ্রি সেলসিয়াস। আর এত লো টেম্পারেচারে যে কোনো মানুষ 15 থেকে 20 মিনিটের বেশি বেঁচে থাকতে পারে না। যে সময় টাইটানিক ডুবে যায় তখন সেটি সমুদ্রের কিনারা থেকে 600 মাইল দূরে ছিল। ফলে টাইটানিকের যাত্রীদের ওই মুহূর্তে নিজেদের মৃত্যুর অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। 2 ঘন্টা পর 4:10 RMS কারফেতিয়া নামক একটি রেস্কিউ জাহাজ ওখানে পৌঁছায় এবং 706 জন যাত্রীকে এবং 3টি কুকুরকে জীবিত উদ্ধার করে। এরা সেই সব ভাগ্যবান ছিলেন যাদের টাইটানিক ডোবার সময় লাইফ বোটে করে দূরে পাঠিয়ে দেওয়া হয়। টাইটানিকের দুর্ঘটনায় 1500 জন যাত্রী মারা গিয়েছিলেন, কিন্তু মাত্র 306 জনের মৃতদেহ উদ্ধার করাই সম্ভব হয়েছিল। এই ঘটনার বহু বছর পর 1985 সালে রবার্ট ব্ল্যাক আটলান্টিক মহাসাগরে কিছু অ্যাডভান্স ইকুইপমেন্টের সাথে ইউএস নেভির একটি সিক্রেট মিশনে ছিলেন। তখন তিনি সমুদ্রের তলে থাকা একটি জাহাজের ধ্বংসাবশেষ দেখতে পান। যখন তিনি এটিকে কাছ থেকে দেখেন তখন বুঝতে পারেন এটি আসলে টাইটানিক। এইভাবে টাইটানিক ডোবার প্রায় 73 বছর পর অজান্তেই খুঁজে পাওয়া যায় তাকে। টাইটানিক ডোবার পর থেকে 21 শতকের শুরু পর্যন্ত এর ডোবার ব্যাপারে বিভিন্ন ধরনের তথ্য সামনে আসে, যাতে কেউ ক্যাপ্টেনকে দোষী মনে করতেন এই জাহাজ ডোবার জন্য, আবার কেউ মনে করতেন এই টাইটানিকে ব্যবহার করা হয়েছিল বাজে মেটেরিয়াল। কিন্তু পরবর্তীকালের রিসার্চের মাধ্যমে এর অনেক তথ্যই ভুল প্রমাণিত হয়। এরপর 2010 সালে টাইটানিক ডোবার আসল কারণ জানার জন্য একটি টিম গঠন করা হয়, যেখানে বিজ্ঞানীরা কোটি কোটি টাকা খরচা করেন, অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করেন এবং এখানে রোবট এবং কম্পিউটারের গ্রাফিক্সের সাহায্যে 15 মাইল জুড়ে ছড়িয়ে থাকা টাইটানিকের প্রায়
1.5 লাখ ছবি তোলেন। প্রায় 2 বছর ধরে এই ছবিগুলোকে অ্যানালাইসিস করে এই টিম 2012তে টাইটানিকের প্রথম নকশা তৈরি করেন এবং এর ডোবার আসল কারণ জানার চেষ্টা করেন। এই রিসার্চে জানা যায় যে টাইটানিকের নির্মাণে কোনো খুঁত ছিল না, আর এতে ব্যবহার করা মেটেরিয়ালও ছিল উচ্চমানের। উল্টে এর নির্মাণ এতটাই আশ্চর্য ছিল যে ধাক্কা লাগার পরেও এটি প্রায় 2 ঘন্টা 40 মিনিট পর্যন্ত জলে ভেসেছিল। এর জায়গায় অন্য যে কোনো জাহাজ হলে তা অনেক আগেই ডুবে যেত। টাইটানিক ডোবার মূল কারণ হলো তার তেজ গতি। কারণ তেজ গতিতে ধাক্কা মারার ফলে জাহাজের ডান দিকে অংশ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে এবং দেখতে দেখতে টাইটানিকে প্রায় 16টির মধ্যে 5টি চেম্বার জলে ডুবে যায়। তো আপনি কি মনে করেন টাইটানিকের এই বরফ টুকরের সাথে ধাক্কা লাগার জন্য কে দায়ী? কমেন্ট বক্সে জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।